ভারতের উত্তর পূর্বাঞ্চলের হৃদয়ে অবস্থিত একটি রাজ্য মেঘালয়, যার অর্থ মেঘের আবাসভূমি অর্থাৎ মেঘের ঘর। এই রাজ্যের অসংখ্য পাহাড়, উপত্যকা, ঝর্ণা এবং সবুজ বনভূমির মাঝে লুকিয়ে আছে এক মনোমুগ্ধকর অঞ্চল, রাফলিং ভ্যালি। যদিও এটি পর্যটকদের কাছে খুব বেশি পরিচিত নয়, তবু এর প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং মানুষের সরল জীবনযাত্রাকে বিশেষ করে তুলেছে। রাফলিং উপত্যকা মেঘালয়ের পূর্ব খাসি অঞ্চলের কাছাকাছি অবস্থিত। এই অঞ্চলের গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 থেকে 1500 মিটার পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, মোট কত টাকা খরচ হয়, সবকিছু বিস্তারিত থাকবে আজকের ব্লগে। তো বিস্তারিত জানতে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে গুয়াহাটি থেকে মেঘালয়ের রাফলিং উপত্যকা পর্যন্ত। 4 বন্ধুর এক রোমাঞ্চকর বাইক যাত্রা। ভোর 5টা। গুয়াহাটির আকাশ তখনও হালকা অন্ধকারে ঢাকা। শহরের রাস্তাগুলো ধীরে ধীরে ঘুম ভাঙছে। আমরা 4 বন্ধু, আমি, মকিব, রাজা এবং আরিফ। আমরা সবাই নিজের ব্যাগ গুছিয়ে হেলমেট পরিধান করে যাত্রা শুরু করে দিলাম মেঘালয়ের রাফলিং ভ্যালি পর্যন্ত। বহুদিন ধরে এই পরিকল্পনা অবশেষে আজ কিন্তু বাস্তবে রূপ নিতে যাচ্ছে। গুয়াহাটি থেকে রাফলিং ভ্যালির দূরত্ব 119 থেকে 20 কিলোমিটার। রুটের উপর নির্ভর করে কিছুটা কম বেশিও হতে পারে। সাধারণত বাইকে যেতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। গুয়াহাটি, জোরাবাট, শিলং বাইপাস, মাউরিকনিং, মাইরাং রোডের দিকে একে রুপলিং এলাকার পথে যেতে হয়। পুরো রাস্তা জুড়ে পাহাড়ি ঝাঁক, সবুজ বন আর মনমুগ্ধকর দৃশ্য দেখতে পাওয়া যায়। আর এইসব উপভোগ করে যাওয়ার পথেই মকিব হঠাৎ বলল, চল ভাই, 1 কাপ করে চা খেয়ে ব্রেকফাস্টটা করে নি। তো সেই সূত্রে আমরা একটা ছোট হোটেলের দিকে এগিয়ে ছুটলাম। তো সেখানে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আবারও শুরু করে দিলাম যাত্রা। মুকিব আগে পরে অনেক এসেছে, যার জন্য ও আমাকে একের পরে এক দৃশ্যগুলো বুঝিয়ে বলতেছিল কোনটা কি। হ্যাঁ, এখন যেটা পার হয়ে যাচ্ছি এটা হচ্ছে উমিয়াম লেক। কিন্তু আজ আমরা যেহেতু রাফলিং ভ্যালি দেখতে যাচ্ছি, তাই এটার যাওয়া হলো না। অন্য কোনো দিন হয়তো সুযোগ পেলে আপনাদেরকে গিয়ে দেখাবো। তো এইভাবে এগিয়ে চলতে চলতে হঠাৎ করে মনে হলো শিলং এসেছি মানে মেঘালয়, যদি বৃষ্টির দেখা না মেলে কি হবে। ফাইনালি গাইস, বৃষ্টি নেমে পড়ছে। বৃষ্টির অপেক্ষায় আসছিলাম, আর বৃষ্টির কোনো চিন্তায় আসছিলাম যে বৃষ্টি পাবো না নাই। বৃষ্টি নেমে পড়ছে। এখানে ভালো জায়গায় খারিয়া রেনকোট কিনতে লাগবে। মানে মকিব আমাকে আগেই বলেছিল বৃষ্টি কিন্তু অনেক হবে, তুমি রেইনকোট কিন্তু সাথে নিয়ে এসো। তো সেই সূত্রে মানে আমি রেইনকোট নিয়ে আসলাম। তো এটা ভাবতে ভাবতে দেখি হঠাৎ বৃষ্টি নেমে আসলো। বাইক চালাতে চালাতে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম মেঘের শহর শিলং এর কাছে। পাহাড়ি রাস্তার এক ঝাঁক ঘোরাতেই দূরে দেখা গেল রঙিন বাড়িঘর, সবুজ পাহাড় আর ঢাল মেঘে মোড়ানো শহর। আমি হেলমেটের ভাইজার খুলে সবাইকে বললাম, হ্যাঁ, আমরা পৌঁছে গেছি মেঘালয়ের রাজধানী শিলং সিটিতে। শিলং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1496 মিটার উচ্চতায় অবস্থিত, অর্থাৎ 4908 ফুট। শহরটি জনসংখ্যা প্রায় 5 থেকে 6 লাখের মধ্যে। এখানে প্রধানত খাসি, জৈন্তিয়া এবং গারো জনগোষ্ঠীর মানুষ বসবাস করে। তো গাইস, বর্তমান আছি শিলং সিটিতে, মানে শিলং সিটি পার হয়ে আয় পড়ছি। পরে ভাবলাম যে যেহেতু টেন্ট করবো, তো খাওয়া দাওয়ার জন্য কিছু বস্তু লাগবো। তো এনে ছোট মোটো একটা গেলামালের দোকান পাইছিলাম, তো সেই হিসেবে এন থেকে কিছু মালপত্র নিয়ে গেলাম। তো এই যে সামনে আছে রাজা। আর এনে কি পরিমাণ ঠান্ডা পড়ছে, মানে আমরা তো ধরুন আমাগন্ধায় এই টাইমে তো প্রচুর রোদ, আর মানুষ টানুষ একদম মানে ফ্যানের বাতাস নিতেছে আর এসির তলে জিরাইতেছে, আর আমরা রেনকোট মেনকোট পিনতে জ্যাকেট মেকেট গাইতে ঘুরতাছি। আরে এলে তো করন নাকি আর বুঝই না এই জন্য এবার মকিব বান্নকে ভালো এক্সপ্লোর করার জন্য আইছি, এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আইছি। দুটি বাইক ধীরে ধীরে শিলংকে পিছনে ফেলে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে, রাফলিং উপত্যকা। রাস্তা যত এগোচ্ছিল শহরের কোলাহল ততই কমে যাচ্ছিল। তার জায়গায় আসছিল প্রকৃতির নীরবতা। চারপাশে সবুজ পাহাড়, ছোট ছোট গ্রাম আর দূরে মেঘের ঢাকা উপত্যকা। তো গাইস, এটা হচ্ছে মেঘালয়ের অরিজিনাল নাজারা, অরিজিনাল ভিউ। তো অ্যাকচুয়ালি আমাকে যেটা মেইন ডেস্টিনেশন, হেনে যাওয়ার জন্য উপরে জানাবো। তো তার আগে আমরা রাস্তায় ভিউ দেখে পাগল হয়ে গেছি গে। এত বৃষ্টি এই টাইমে, তার মানে এত মজা লাগে। যদি মেঘালয় বৃষ্টির মজা নিবার চান, তাহলে এই সিজনে এমন টাইমে আহন লাগবো। দেখুন
কি নজারা গাইস। তো এনার উপর মিজামু যায় না মেন লোকেশন যেটা হেডা আপনাকে দেখাইতাছি। তো নুন যাই গাইস। রাফলিং ভ্যালিতে প্রবেশের জন্য জনপ্রতি আপনাকে 100 টাকা করে টিকিট কেটে নিতে হবে। তো আমরা টিকিট কাউন্টার থেকে 3টি টিকিট কেটে নিলাম আর তাদের সাথে জায়গা সম্পর্কে কিছু জেনে নিলাম। ভ্যালিতে প্রবেশ করার আগ মুহূর্ত পাহাড়ের ঢালে সবজির ক্ষেত সবকিছু উপভোগ করে যাত্রা আরম্ভ করে দিলাম ভ্যালির দিকে। রাফলিং উপত্যকা মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় অঞ্চলের একটি মনোরম এলাকা। সমুদ্রপৃষ্ঠ থেকে 1400 থেকে 16 মিটার উচ্চতায় অবস্থিত এই অঞ্চলটি তার সবুজ উপত্যকা, কৃষি জমি এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। দূরে কয়েকজন স্থানীয় কৃষকরা কাজ করছেন। ছোট ছোট বাড়িগুলো পাহাড়ের ঢালে ছড়িয়ে রয়েছে। কোথাও কোনো হর্নের শব্দ নেই, নেই শহরের ব্যস্ততা, শুধু বাতাসের শব্দ, পাখির ডাক আর প্রকৃতির নিস্তবতা। আমরা 4 বন্ধু পাশাপাশি দাঁড়িয়ে শুধু দৃশ্য দেখছিলাম। কেউ কোনো কথা বলছিল না, কারণ কখনো কখনো প্রকৃতির সৌন্দর্য এতটাই গভীর হয়ে যায় ভাষা তার সামনে হার মেনে যায়। গুয়াহাটি থেকে শিলং, শিলং থেকে রাফলিং, এই পুরো যাত্রা শুধু কয়েক কিলোমিটারের পথ ছিল না, এটি ছিল বন্ধুত্ব, স্বাধীনতা, পাহাড়, মেঘ আর অজানা সৌন্দর্যের খুঁজে এক অবিস্মরণীয় অভিযান। গাইস কি কম আর আমি একদম মানে পাগল হয়ে গেছি গে, আত্মার হয়ে গেছি গে। মানে এত মজার জায়গা এক্সপেকটেশনের থেকে বেশি ভালো লাগছে। তার মানে ভ্যালি যে এত সুন্দর হয় মানে ফোড়া ছড়াই দেখছি বা ল্যাপটপের স্ক্রিনে দেখছি, কিন্তু কোনোদিন নিজে রিয়েলিটি ভাবে মানে নিজে ফিজিক্যালি ভ্যালিতে কোনোদিন প্রেজেন্ট হয়েছিলাম না। তো আজকে আর পরে দেখলাম ভ্যালি যে এত মজার হয়। তো যাই হোক, এনে আর পরে আরেক ভাই কইতাছে যে ওয়াটারফল দেয় এবার বলে নিয়ে যাবো, বলে একটা ওয়াটারফল আছে। তো এখান থেকে ডাইরেক্ট ওয়াটারফলে যাবো, কিন্তু রাস্তাটা কিন্তু খুবই পিছলে, একদম খুবই ডেঞ্জার। এমপুরা জুতা মুতার ভিতরে পানি যায় একদম মানে চেকচেকা কেকা হয়ে গেছে গা। তো তাও হ্যাঁ দেখি পিছলে মিছলে পার হয়ে কেমনে করে ওয়াটারফল তুই যায়। তো আমাকে স্ট্রাগলটা আপনারা দেখতে থাকুন। এখানেই শেষ করছি রাফলিং ভ্যালির মিশন। এরপরে নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে সিংরাংকিত ওয়াটারফলে। তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো করে পাশে থাকবেন। তো আজকের জন্য বাই বাই, দেখা হবে সিংরাংকিত ওয়াটারফলের ব্লগে।